গোধূলি বেলা পেরিয়ে ধরিত্রীতে সন্ধ্যার আগমন, সেই সাথে সাথে আরম্ভ হয় কৃত্রিম আলোয় অমানিসা দূর করার কার্যকলাপ। গ্রামে তখনও ইলেকট্রনিক্সের দেখা মেলেনি, তার ছোঁয়া আসতে এখনো যুগ বাকি বোধ হয়। মশালের অগ্নিতে প্রজ্বলিত দোতলার বারান্দায় হাঁটছে রাই। পরনের আটপৌরে শাড়ির লম্বা আঁচল মেঝে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। নুপুরের সূক্ষ্ম আওয়াজে মুখরিত হচ্ছে বারান্দাখানা। রায় নিজের কক্ষে না গিয়ে প্রভা আভার কক্ষে থামল। পূর্ণ তাদের অঙ্ক করতে দিয়েছে। দুজন হারিকেনের আলোয় পাশাপাশি বসে বই থেকে প্রশ্ন দেখে অঙ্ক করছে। রায় ওদের থেকে দৃষ্টি সরিয়ে এবার তাকায় পূর্ণের দিকে। পরনে এখন মেটে রঙের একটা পাঞ্জাবি, সুঠাম লোকটার দেহের সাথে লেপটে সেটা। চোখের চশমায় হারিকেনের আলোয় প্রতিফলন আর লোকটার গম্ভীর মুখ। ছাদে রাইকে দেখে সিগারেট লোকানো পূর্ণ আর এই পূর্ণর মাঝে বেশ তফাৎ। রাই তাদের তিনজনকে অল্প বিস্তর চমকে দিয়ে আধখোলা দরজায় মুঠো করে রাখা হাতের উল্টো পিঠ দিয়ে দুবার টোকা দিল। হাতে সোনার বালাও ঝংকার তুলল তাতে। তিনজনের দৃষ্টি তখন তার দিকে। রাই পূর্ণের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে উঠল, ভেতরে আসতে পারি মাস্টারমশাই? পূর্ণ রায়ের দিকে তাকিয়ে চশমাটা একটু তুলে দিল, তারপর বলল, আসুন। রায় পূর্ণের সামনে এসে দাঁড়ালে থতমত খায় সে। আভা প্রভা তাদের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে। ব্যাপারটা পছন্দ হয় না পূর্ণর। গম্ভীর স্বরে আদেশ ছড়ে, অঙ্কে মনোযোগ দাও, ভুল হলে কিন্তু শাস্তি আছে। রাই ডান হাতের মুঠো থেকে কিছু বের করতে করতে ভ্রু কুঁচকে পূর্ণর দিকে যায়। ছাত্রীদের সামনে তার কথা বলার ধরনটা একটু ভিন্ন, অথচ তার সাথে লোকটার কথার ধরনে সে ভেবেছিল সে লোকটা অনেকটাই নরম প্রকৃতির। রাই এসব চিন্তা দূরে সরিয়ে ডান হাতের মুঠোয় নিয়ে আসা টাকার নোটটা বাড়িয়ে দিল পূর্ণের দিকে। বলল, আপনার সম্মানী, মামা ব্যস্ত থাকায় আমাকে দিয়ে পাঠালেন। পূর্ণ টাকাটা নিলে রাই প্রশ্ন করে বসল, এই সম্মানের কত অংশ শেষ হয় নেশাখরের পেছনে? আভা প্রভা থাকায় রাই খানেক আসতেই বলেছে কথাটা, কিন্তু পূর্ণর প্রতিক্রিয়া ছিল দেখার মতো। চশমার অগোচরে থাকা তার দুই নেত্র প্রকট আকার ধারণ করেছে। রায়ের দৃষ্টি স্বাভাবিক। পূর্ণ গম্ভীর হয়ে তাকায় এবার, শক্ত আওয়াজে বলে, আপনি কিন্তু আমাকে মিথ্যা উপহার দিচ্ছেন মহোদয়া। আমি নেশা করি এমন মনে হয় আপনার? সিগারেট খান তো, সেটাও তো একটা নেশা, আর সবচেয়ে বাজে নেশা। পূর্ণ রায়ের থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। এই রমণীর নিকট ধরা পড়ে লজ্জাবোধ হচ্ছে তার। থমথমে মুখে তবুও সে অস্বীকার করে বসে। আপনি মিথ্যে বলছেন। রায় ভ্রু কুঁচকে তাকায়, বলে, অধিকাংশ পুরুষেরা সিগারেট খায় বোধহয় নিজেদেরকে পুরুষ প্রমাণ করতে। সিগারেট খাওয়া তাদের নিকট গর্ব, কিন্তু আপনি তো এই পুরুষত্বকেই অপমান করছেন। রায়ের খোঁচাপূর্ণ কথা পূর্ণ এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। অপরূপ মুখশ্রীতে হাসির রেখা নেই। মেয়েটাকে যে হাসতে দেখেনি। হাসে বোধ হয়, তার সামনে নয়, তাদের তো হাসাহাসির সম্পর্কও নয়, কিন্তু কুমারী মেয়ের এমন নিরস চেহারা চোখে বাজে পূর্ণের। পূর্ণের মৌনতা দেখে রায় ফের মুখ খোলে, বলে, ছাদে আপনার ফেলে দেওয়া সিগারেট খুঁজে পেয়েছিলাম। সত্য অস্বীকার করবেন না, যত বাজেই হোক না কেন তা। কথাখান বলে রায় প্রস্থানের জন্য ঘুরে দাঁড়ায়। আভা প্রভা তাদের দিকে গোয়েন্দার দৃষ্টিতে তাকিয়েছিল। বড় দিদি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। রায় হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে হঠাৎ। চট করে ওদের দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, বড়দের কথায় কান দেওয়ার অভ্যেসটা বদলাও এবার দুজনে। যতটা মনোযোগ দিয়ে এখানে এসেছো, অন্তত ততটাও মনোযোগ দিয়ে পড়াশোনাটা করলে ভালো হয়। ভোরের আলো অন্ধকার ঠেলে চতুর্দিকে ছড়িয়ে পড়তেই ঘুম ভাঙে আমার। চোখ খুললেই প্রতিদিনকার ন্যায় অক্ষিপটে ভেসে ওঠে ধ্রুবর বক্ষদেশ। লোকটা আমায় চেপে ধরে ঘুমোয়।
উদরের কাজটাই থাকে তার হাতের আধিপত্য। হালতো করে ধরে রাখে ঘুমের সময়, প্রয়োজন বাঁধন শক্ত করে নীরবে শাসায় আমায়। আজও ঘুম ভাঙতেই ধ্রুবর বাহুতে নিজের অবস্থান অনুভব করলাম। মুখটা উঁচু করে তাকালাম ওনার ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘন পাপড়ি ঘেরা আখিবদ্ধ, মুখ তুলে তাকাতেই নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে চোখে মুখে। আমি মুচকি হেসে তাকালাম। হঠাৎ দুষ্টুমি করতে মন চাইলো আমার। বাহাতের তর্জনী দিয়ে ছুঁয়ে দিলাম ওনার সরু নাকের ডগা, পরপর অনেকবার। উনি এবার সোজা মুখ গুজলেন আমার গলায়। আমি শিউরে উঠলাম। এক প্রকার শক্তি দিয়ে ঘুমন্ত ধ্রুবর থেকে ছাড়া পেয়ে স্নান ঘরে গেলাম হাত মুখ ধুতে। আজকে আমাদের গ্রামে যাওয়ার তারিখ। আমি হাত মুখ ধুয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসলাম। ধ্রুবর ঘুম তখনও ভাঙেনি। আমি হাতের অর্ধভেজা গামছাটা বারান্দায় শোকাতে দিয়ে সেই মৃদুস্বরে ডাকতে লাগলাম ওনাকে। ক্ষণকাল পরে চোখ মেলে তাকালেন উনি। ক্ষণকাল আমার দিকে তাকিয়ে ফের বন্ধ করে নিলেন চোখ জোড়া। আমি তাড়া দিলাম এবার। নিকটে এসে ধাক্কাতে ধাক্কাতে বলে উঠলাম, উঠুন, বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু। আজকের দিনে পরিকল্পনা মনে নেই? ধ্রুব আমার হাতের সরু কবজিখানা ধরে ফেললেন চট করে। দুহাতে শাখা পলার সাথে একটা করে সোনার বালাও স্থান পেয়েছে আজকাল। ওই দিন পরীক্ষা দিয়ে আসার পর আর খুলে রাখা হয়নি, কেন যেন মনে চায়নি। ধ্রুব সেদিন হাতখানা ধরে পর্যবেক্ষণ করে বলেছিলেন, একটুও বাজে লাগছে না দেখতে। তোমার চোখের বোধহয় সমস্যা, তাই খুলে রাখতে চাইছো ফের। এটাই বোধহয় তার কারণ। লোকটার আবদার করার ধরন একটু আলাদা। শান্ত নম্রস্বরে প্রশংসা করবে, তারপর তার সেই করা প্রশংসায় মিশে থাকা আবদার লুকিয়ে ফেলবে। বোধহয় কারণ হলো আমার একবার বলা কথা, আমার গয়না পছন্দ নয়। আজও হাতটা ওনার অধীনস্থ করে ঘুম জড়ানো কণ্ঠে শুধালেন, কি পরিকল্পনা আজকের? মিসেস ধ্রুব দেবনাথকে ভালোবাসা নিবেদন করা ছাড়া? আমি সরু চোখে তাকালাম। লোকটা আদতে ভুলে যায়নি। আমার মুখ থেকে শোনার প্রত্যাশায় এই প্রশ্ন। আমি ভ্রুকানিক কুঁচকে ওনার মুখোমুখি হয়ে বলে উঠলাম, গ্রামে যাচ্ছি আজকে আমরা। আচ্ছা, অবশ্যই। আর আপনি বলেছিলেন দ্রুত বের হবেন, যাতে খুব বেশি রাত না হয় পৌঁছাতে। কারণটা হলো যাতে আমি ট্রেনে যাওয়ার সময় প্রকৃতি দেখতে দেখতে যেতে পারি, একটুও বিরক্ত না হই। ধ্রুব মনোযোগ দিয়ে শুনলেন আমার কথা। ওনার ঘুম জড়ানো গভীর দৃষ্টি আমাতে নিবদ্ধ। গায়ের শার্টের কুঁচকে থাকা কলারটা আমি ঠিক করতে করতে বললাম, উঠুন, এক্ষুনি বিছানা ছাড়ুন, আমি গুছিয়ে রাখছি। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়লেন। উনি স্নানঘরে ঢুকতেই আমি বিছানা গুছিয়ে রান্নাঘরে এলাম। আপাতত আমার মাথায় পড়ার চাপ নেই, খুব নিশ্চিন্ত। আর আজকে খুব খুশিও। অনেকদিন পর কাঙ্ক্ষিত একটা চেহারা অক্ষিপটে ভাসবে আমার, একটা রূপসী নারীর হাস্যোজ্জ্বল মুখশ্রী, অপ্সরা সমতুল্য সৌন্দর্যময়ী সুহৃদয়া নারী রাই। দ্বীপ্রহর শুরু হওয়ার আগেই ট্রেনে উঠে পড়লাম আমরা। এই নিয়ে তৃতীয়বারের মতো ট্রেনে ভ্রমণ আমার। ধ্রুবর কয়বার জানা নেই। আমি ধ্রুবর কাঁধটা দখল করে বাইরে দৃষ্টি দিতে দিতে গ্রামে পৌঁছানোর প্রতীক্ষা করতে লাগলাম। সন্ধ্যা হওয়ার পূর্বে ট্রেন এসে থামলো স্টেশনে। একটা ভ্যান ভাড়া করে তাতে চড়ে বসলাম আমরা দুজন। আমার হাতটা আজও ধ্রুবর মুঠোয়। ওনার এই কাজে আমার যে কি প্রশান্তি অনুভব হয়। ভ্যানটা গ্রামের রাস্তায় ঢুকতেই একটা শিরশিরে অনুভূতি হলো আমার। খায়া জুড়ে অন্য এক শিহরণ। এই স্থানের রাস্তায় আমার কিছু সুখ স্মৃতি হয়ে আছে। দূর থেকে নজরে আসা স্রোতস্বিনীটার বুকে রয়েছে আমার প্রেমের প্রথম স্মৃতি লেপ্টে। ধ্রুবর আমাকে করা সেই প্রশংসা আজও কানে বাজে। আমি ভাবনায় ডুবতে ডুবতে ধ্রুবর বাহু চেপে ধরি। মিনিট কয়েক বাদেই ভ্যানটা এসে থামে জমিদার বাড়ির সামনে। রুদ্ধশ্বাস ফেলে ভ্যান থেকে নেমে দাঁড়াই আমি। মাথার ঘোমটা ভালোভাবে ধরে দৃষ্টি মেলে তাকায় বিশাল অট্টালিকার দিকে, যার প্রতিটি কোণায় কোণায় আভিজাত্য গল্প মিশে আছে।
ধ্রুব গেট ছেড়ে আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। আমি শুকনো ঢোক গিললাম। এ বাড়িতে প্রথমবার প্রবেশ করার পরে আমার সাথে তেমন ভালো কিছু হয়নি। সেদিনও একমাত্র ভরসা আমার স্বামী অর্ধাঙ্গ ধ্রুব ছিলেন। আর আজও উনি ব্যতীত এ বাড়িতে যেন আমি বড় নিরুপায়। পেছনে কালো ছায়া লেগেই থাকে। ধ্রুব আর আমি বসার ঘরে প্রবেশ করতেই শাশুড়ি মার গলার স্বর শুনতে পেলাম। আজ আমাদের আগমনের খবর ওনাদের আগে থেকেই জানা, চিঠি পাঠানো হয়েছিল। বসার ঘরে এই সময়ে বয়োজ্যেষ্ঠরা আলাপে ডুবে থাকেন। আমার আর ধ্রুবর আগমনে সকলে এগিয়ে এলেন। মেজ কাকি একটু দূরে দাঁড়িয়ে রইলেন। এবার অন্ধকারে বিষয়টা অগোচরে রয়ে গেল। আমি কাঙ্ক্ষিত রমণীর মুখখানা খুঁজছিলাম, পেলামই না। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে ধ্রুব মেজ কাকিমণির দিকে এগিয়ে গেলেন। হাস্যোজ্জ্বল মুখশ্রী ওনার। আমি ভ্রুকুচকেই তাকিয়ে রইলাম ওনার দিকে। মশালের আলোয় মেজ কাকিমণির সধবা রূপ দৃশ্যমান সকলের নিকট। ধ্রুব ওনার হাতে ওনার পছন্দের রসগোল্লার হাড়ি তুলে দিলেন। আমি ভ্রু কুচকে সেদিকে এগিয়ে গেলাম খানিকটা। তখনই ধ্রুবর শক্ত কঠোর স্বর কানে বাজল। কাকিমণি ছেলেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য দূরে পাঠিয়েছেন। আপনার কি ধারণা সময় গেলে ধ্রুব তাকে ক্ষমা করে দেবে? এমনটাই মনে হয়। ভুল ভাবছেন। আমার ঘরের সম্মান, আমার গৃহলক্ষ্মীকে অপবিত্র করার দুঃসাহস দেখিয়েছে সে। আমি ভুলে গেছি যে ও আমার ভাই হয়। পুজোয় তো আসছে নাকি? তারপর এসে কান্নাকাটি করে ক্ষমা চাইবে আমার কাছে? কাকিমণির মুখশ্রীর জল শুকিয়ে গেছে যেন। উনি ভীত দৃষ্টিতে তাকিয়ে ধ্রুবর দিকে। কি কঠোর ধ্রুবর বলার ধরন! এটা একদম ভাববেন না, না হলে ওর গর্দান যাবে। আমি ওকে ক্ষমা করব না। ওর শাস্তি এটাই হবে, সারা জীবনের জন্য এই বাড়িতে আসতে পারবে না ও। আপনি ওকে অন্যত্র না পাঠালে এমনটা করতাম না আমি। শাস্তি অবশ্যই পেত, তবে আপনার চোখের সামনে থাকত। কিন্তু এবার শুভ দেবনাথের মৃতদেহ আসবে না এই বাড়িতে। কথাখানা বলে ধ্রুব সিঁড়ির দিকে গেলেন। পেছন পেছন একজন চাকর আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছেন। আমিও সিঁড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। তবে আমার উদ্দেশ্য ভিন্ন। দোতলায় পৌঁছে আর উপরে উঠলাম না আমি। আমার গন্তব্য এখানে। যেহেতু চিঠি দেওয়া হয়েছিল, তাই সকলের জানা আমরা আজই ফিরছি, এমনকি রাইয়েরও। তারপরও সে আমাদের স্বাগত জানাতে গেল না বসার ঘরে। আমার পদচরণে তখন সূক্ষ্ম অভিমানের ছাপ। রায়ের কক্ষের উদ্দেশ্যে যাওয়ার পথে অচেনা একজনকে চোখে পড়ল। লোকটা বোধহয় শিক্ষক, আভা প্রভাকে পড়াচ্ছে। আমি দৃষ্টি সরিয়ে রায়ের কক্ষের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা চাপানো। আমি সবসময়ের মতো দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করে উঠলাম, ভেতরে আসবো? ক্ষণকাল পরেই দরজা খুলে সামনে দাঁড়ালো রায়। মুখে একরাশ হাসি লেপ্টে রয়েছে। শুভ্র মুখশ্রীতে কি এক নূর! কেমন আছো? ভিতরে আসো, তোমারই অপেক্ষায় ছিলাম। আমি অভিমানী মুখশ্রী নিয়েই প্রবেশ করলাম রায়ের কক্ষে। প্রত্যুত্তরে বলে উঠলাম, ঈশ্বর ভালোই রেখেছেন। তুমি কেমন আছো? এই তো। আমি ক্ষণকাল তাকিয়ে রইলাম তার দিকে। গায়ের আভূষণের চমক মেয়েটাকে দৈব্য করে তোলে। আমি সেসব দেখতে দেখতে অভিমানী স্বরে বললাম, তুমি আমাদের স্বাগত জানাতে নিচে গেলে না যে? রায় মিষ্ট করে হাসল। আমার ঠোঁট নিয়ে আত্মস্পর্শ করে বলল, আমি সেখানে থাকতে তুমি আমার খোঁজ নিতে আসতে? কতদিন একজন খোঁজ নিতে আসেন আমার। দরজায় কড়া নেড়ে শুধায় না আর আসার অনুমতি আছে কিনা। এইগুলোর জন্য আমার হৃদয়টা পিপাসিত হয়েছিল। রায়ের কথা শুনে আমি আবেগে আপ্লুত হয়ে পড়লাম। মেয়েটা মন কেড়ে নিতে দক্ষ। হঠাৎ দরজায় কারোর কড়া নাড়ার আওয়াজ। একজন চাকরের নম্র স্বর ভেসে আসলো, দিদিমণি, মাস্টার মশাই তোমার সাথে কথা বলতে চায়। রায়ের ভ্রু কুঁচকে এলো হঠাৎ। মুখশ্রীতে আসলো বদল। আমি জিজ্ঞেস করলাম, কে মাস্টার মশাই? আভা প্রভার গৃহশিক্ষক, অঙ্ক পড়ায় ওদেরকে।
1 মাস যাবৎ এই বাড়িতেই আছেন। আমি অতি আস্তে ওহ উচ্চারণ করলাম। বাইরে চাকর তখন সেভাবেই দাঁড়িয়ে। ভেড়ানো দরজার একপাশের পর্দায় তার ছায়া দেখা যাচ্ছে, পিছনে আরেকটাও ভেসে উঠেছে। আমার কৌতূহল জাগলো। রাই অসাড় হয়ে দাঁড়িয়ে, কোনো উত্তর দিচ্ছে না। এবার দরজার পর্দা সরিয়ে আমি বাইরে তাকালাম। মশালের আলোয় অপরিচিত একটা মুখশ্রী চোখে ভাসল। চেহারায় আসলেই শিক্ষক একটা ভাব আছে। চোখের মোটা ফ্রেমের চশমাটা সেই ভাব ধরে আছে। সেই সাথে বোধহয় বয়সটাও একটু বাড়তি দেখাচ্ছে। রায়ের স্থানে আমাকে দেখে লোকটা অবাক হয়। আমি ঘোমটা লম্বা করে টেনে নিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করি, কি জন্যে প্রয়োজন তাকে? লোকটা আমাকে চেনে না, আমিও শুধু তার ততটুকুই পরিচয় জানি যতটা রায় এখন বলল। লোকটা নম্র স্বরে বলল, দুঃখিত, আমি ওনার সাথে কথা বলার জন্য ইচ্ছুক এবং সেটা প্রয়োজন। আপনাকে আমি চিনছি না। পাশ থেকে চাকর বলে ওঠে, জমিদার গিন্নি উনি, ধ্রুববাবুর বউ। লোকটা সম্মান নিয়ে তাকালো, যদিও যথেষ্ট সম্মান তার দৃষ্টিতে আগে থেকেই ছিল। আমি পর্দা টেনে রায়ের নিকটে আসলাম। রায়ের কোনো প্রতিক্রিয়া নেই। লোকটার কথা শোনার পর থেকে মুখের হাসিটুকু বিলীন। আমি ধরেই নিলাম রায়ের বোধহয় পছন্দ নয় লোকটাকে। তবুও বলে উঠলাম, লোকটা কথা বলতে চায়, বোধহয় কোনো দরকার। রায় দীর্ঘশ্বাস নিল গোপনে, তারপর এগিয়ে গিয়ে দাঁড়ালো পর্দা টেনে। দীর্ঘ কেশের বিনুনি নৃত্য থামালো সে স্থির হয়ে দাঁড়ালে। আমি কক্ষ থেকে তাদের বাক্যালাপ শুনতে লাগলাম। কি দরকার? পূর্ণ পাঞ্জাবির পকেট থেকে দুটো নোট বের করলো, তারপর সেটা রায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার সম্মানিত টাকা এই নোট দুটো বেশি ছিল, এটা সুদবাবুকে ফেরত দিয়ে দেবেন। পূর্ণর কথায় ভ্রুযুগল ভীষণভাবে বেঁকে গেল রায়ের। একবার পূর্ণের দিকে তো আরেকবার তার দিকে বাড়িয়ে রাখা নোট দুটোর দিকে তাকালো সে। পূর্ণ অস্বস্তিতে পড়ল ভীষণ। রায় বলে উঠল, এইটা আপনার কাছেই রেখে দিন। জমিদার বাড়ির কেউ কিছু দেওয়ার পরে সেটা ফেরত নেয় না। কিন্তু আমি আমার সম্মানের বেশি নিতে পারবো না মহোদয়া। পাপ লাগবে? রায়ের তীক্ষ্ণ প্রশ্ন। পূর্ণ মৃদু হেসে উঠল। 2-4টে দাঁত তাতে উন্মুক্ত হতে দেখা গেল ঠোঁটের ভাঁজ থেকে। রায় যেন থমকালো। লোকটাকে এভাবে হাসতে দেখেনি আগে সে। স্নিগ্ধ একটা ভাব গড়াচ্ছে সেই হাসি থেকে। এমনিতেই এই বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আপনার মামা আমার বড় উপকার করেছেন। সম্মানীয় মাত্রায় অনেক বেশি দেওয়া হয়, তাই এই বাড়তি টাকাটা আমি নিতে পারছি না। দুঃখিত, আপনি এটা ওনাকে ফেরত দিতে না পারলে নিজের কাছে রেখে দেবেন। কথাটা বলে পূর্ণ হঠাৎ রায়ের হাতের মুঠোয় পুরে দিল টাকাটা। রায় চমকে উঠল যেন। ডাগর আখি পল্লব তুলে চমকিত নজরে তাকালো পূর্ণর দিকে। ঠোঁট যুগল বিস্ময়ে একে অপরের স্পর্শ থেকে আলগা হয়ে এলো একটু। পূর্ণ এই কাজ করেই প্রস্থান করলো। চাকর চলে গিয়েছিল রায় উপস্থিত হওয়ার পরপরই। রায় হাতের মুঠোয় থাকা টাকার দিকে তাকালো। পূর্ণ তাকে ছুঁয়ে দিল। রায় সবিস্ময়ে তাকিয়ে রইল পূর্ণর প্রস্থানের দিকে। তার এত আশ্চর্য হওয়ার কারণ কি শুধু এই সামান্য ছোঁয়া? মশালের আলোয় দৃশ্যমান তার মৃগ নয়ন এই কথাই কি বলল, নাকি চোখের অগোচরে মনের ভিতরে চাপা পড়া কিছু লুকালো? রায় হাতের মুঠোয় থাকা টাকার ভাঁজ খুলল কি মনে করে। দুটো শুকনো বকুল ফুল সেখানে। রায় চোখের পলক ফেলে তাকায় বকুল দুটো হাতের তলায় নিয়ে ঘ্রাণ নেয়। নাসিকা বেয়ে তত্তর করে মস্তিষ্ক আঘাত হানে সুগন্ধ। রায়ের মন দ্বিতীয়বারের ন্যায় চমকে ওঠে। হৃৎস্পন্দনের গতি বাড়ে অকস্মাৎ। রুদ্ধশ্বাস ফেলে একটা নাম উচ্চারিত হয় তার কণ্ঠ থেকে, পূর্ণ। গ্রামে আমার সকালটা শুরু হয় অন্যরকম ভাবে। পাখিদের কিচিরমিচির শব্দের ধ্বনি,
ভোরবেলা মোরগের ডাক শুনেই ঘুম থেকে জেগে ওঠে গ্রামের মানুষরা। তেমনিভাবে আজও আমার ঘুম ভাঙল প্রকৃতির সাথে। ঘুম থেকে উঠেই বিছানার কাছের বিশাল জানালাটা খুলে দিতেই ফুরফুরে বাতাস আর সকালের দ্যুতি প্রবেশ করে কক্ষে। জানালা থেকে সরে দাঁড়ালে রোদ্দুর এসে সোজা চুমু খায় ধ্রুবর চোখে মুখে। উনি চোখ কুঁচকে অন্য পাশ ফিরে ফের ঘুমান। আমার ওষ্ঠকোণে তখন থাকে দুষ্টুমির রেশ। ওনার থেকে দৃষ্টি সরিয়ে আমি জানালা গলে বাইরে তাকাই। ঝলমলে সকালে দূরের ওই স্রোতস্বিনী হাতছানি দিয়ে ডেকে ওঠে আমাকে। আমি দীর্ঘ একটা শ্বাস নিয়ে বাতাসের বিশুদ্ধতা শুষে নেওয়ার প্রচেষ্টা করি। মৃদু বাতাসে আমার খোলা কেশ নেচে ওঠে। মেঝে ছুঁয়ে থাকা শাড়ির আঁচলও হালকা ওঠে সেই পবনে। তারপর হাত মুখ ধুয়ে আমি একেবারে বের হই স্নানঘর থেকে। এ বাড়িতে আমাদের 5 দিন কাটলো। দুর্গাপূজার 4 দিন শেষে আজ বিজয়া দশমী। আমি স্নান সেরে লাল পেড়ে সাদা শাড়ি পরিধান করে বেরিয়েছি। চুলে পেঁচানো গামছা খুলে ফেলতেই সেখান থেকে টুপটুপ করে ফোঁটায় ফোঁটায় জল পড়তে লাগলো মেঝেতে। আমি সেসবে মনোযোগ না দিয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে ডেকে তুলি। তারপর সোজা পাঠিয়ে দিই স্নানঘরে। ততক্ষণে আমি আরেকবার এসে দাঁড়াই জানলার সামনে। সূর্যের তেজ এবার সামান্য বেড়েছে। জানালা গলে আসা রোদ্দুরে ভেজা চুল শুকানোর প্রচেষ্টা আমার। একটা বসার টুল নিয়ে বসি জানলার কাছটায়। ধ্রুব বেরিয়ে আসেন স্নান সেরে। দরজা খোলার আওয়াজে আমি সেদিকে তাকাই। দৃষ্টি থমকায় আমার। লোকটার পরনে শুধু শুভ্র ধুতি, কায়ার উপরিভাগ উন্মুক্ত, উজ্জ্বল শ্যামলা বরণে জল বিন্দু। উনি কখনো এমন কার্য করেন না। সবসময় সম্পূর্ণ বস্ত্র পরিধান করে তবেই স্নানঘর থেকে বের হন। আমি ওনার বলিষ্ঠ দেহের দিকে তাকিয়ে রইলাম। উনি মাথার ভেজা চুলে গামছা চালাতে চালাতে ডেকে উঠলেন আমায়। নির্বাণী, আমার সাদা রঙের পাঞ্জাবিটা কোথায় রেখেছো? খুঁজে পেলাম না। বলতে বলতে আমার দিকে দৃষ্টি দিলেন ধ্রুব। আমি চটজলদি দৃষ্টি সরিয়ে তাকালাম। ধ্রুব সরু চোখে তাকালো। আমি বসা থেকে উঠে আলমারি থেকে ওনার পাঞ্জাবি খুঁজে দিলাম। নত দৃষ্টিতে বলে উঠলাম, চোখের সামনেই ছিল, নিন পরে নিন। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? ধ্রুবর কণ্ঠে দুষ্টুমির রেশ। আমি শুধু ওনাকে চোখ পাকিয়ে পুনরায় আগের স্থানে এসে বসলাম। আর চোখে তাকালাম একবার ওনার দিকে। উনি রয়ে শুয়ে গায়ে পাঞ্জাবিটা পরছেন। তারপর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আমার দিকে তাকালেন উনি। খেয়াল করলাম ওনার হাত থেমেছে। গাঢ় দৃষ্টি বর্ষিত হচ্ছে আমার উপর। আমি শুকনো ঢোক গিলে পায়ের দিকে দৃষ্টি নিলাম। হঠাৎ অক্ষিপটে ভেসে উঠল ধ্রুবর পায়ের প্রতিচ্ছবি। আমি দৃষ্টি নত করেই রইলাম। নিঃশব্দ খেলা করলো কক্ষ জুড়ে। হঠাৎ থুতনিতে ওনার হাতের স্পর্শ। আমার মুখটা উঁচু করতেই ওনার দিকে তাকালাম আমি। ধ্রুবর হাতে আমার সিঁদুরের কৌটো। আমি আশ্চর্য হলাম। স্নানের পর আজকে সিঁদুর পরতেই ভুলে গেছি একদম। আমি কিছু বলার জন্য ওষ্ঠদ্বয় একে অপরের থেকে আলগা করতেই সিঁথিতে সিঁদুর লেপটে দিলেন ধ্রুব। চোখ বুজে নিলাম আমি। বিবাহের দিনের ন্যায় খানিকটা সিঁদুর এসে পড়ল আমার নাকের মাথায়। সেটা অনুভব করতেই আমার মন যেন প্রশান্তিতে ভরে গেল। লোকমুখে শোনা কথা আমার জীবনে কিভাবে সত্য হয়ে গেছে, যেখানে তা ছিল অসম্ভব। অবশ্য স্বামী ধ্রুব বলে এটা সম্ভব হয়েছে। কপালে সিঁদুর পরিয়ে এবার আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নতুন বউদের মতো লজ্জা পাচ্ছ? যদিও আমি পুরনো নই। ওনার কথায় আমার লজ্জার মাত্রা বেড়ে গেল আরও। সময় নিয়ে ধীরে ধীরে ওনার দিকে তাকালাম আমি। লোকটার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। সেই চোখের দৃষ্টিকে কিভাবে বর্ণনা করব আমি? গভীর চোখে সায়র সম প্রণয়, অতলে ডুব দিলেই মরণ। আমি দৃষ্টি সরিয়ে নিলাম। ধ্রুব সেভাবেই তাকিয়ে রইলেন। আমি মৃদুস্বরে বলে উঠলাম, আমাকে জ্বালাতে আপনার খুব ভালো লাগে তাই না? হুম, তোমায় ভালোবাসতে আমার বেশ ভালো লাগে। আমি চোখ তুলে তাকালাম ওনার দিকে। তারপর বসা থেকে উঠে যেই সামনে এগোবো অমনি হাতে টান পড়ল।
তারপরেই আমার স্থান হলো ধ্রুবর বুকে। আমি চোখ তুলে ইশারায় কি বলে জিজ্ঞেস করতেই ধ্রুব বলে ওঠেন, চুলে আজকে আমি বেনি করে দিই। দিবসের একটা সুন্দর মুহূর্ত হলো গধূলিবেলা। রাত দিনের সন্ধিক্ষণের এই মুহূর্তে পরিবেশ থাকে শান্ত, শীতল ও মনোরম। পশ্চিম আকাশের লাল আভা আকাশের সৌন্দর্য বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। এই সময়টা পূর্ণের প্রিয়। সে এই সময়ে ছাদে সময় কাটায় কিছুক্ষণ। বছরে একবার অনুষ্ঠিত এই শারদীয় পুজোর বিসর্জন সকলের হৃদয়ে দাগ কেটে রয়ে যায়। 4 দিনের আনন্দের পর হঠাৎ সবকিছু নিশ্চুপ হয়ে গেলে হৃদয় মানতে পারে না, এমনকি প্রকৃতিও বদলে যায়। খানিক বিষণ্ণ মন নিয়ে ছাদে উপস্থিত হতেই পূর্ণ থমকে দাঁড়ায়। ছাদে সে ব্যতীত অন্য কারোর উপস্থিতি থাকে না বললেই চলে। কিন্তু আজ সাদা আটপৌরের শাড়ি পরিহিতা এক রমণী পেছন ফিরে দাঁড়িয়ে আছে কোথাও তাকিয়ে। পূর্ণর হাঁটার গতি মন্থর হয়, তবে ঠোঁটের কোণে থাকা সিগারেটটা আজ লোকায় না। ধবধবে সাদা শাড়ি পরে ছাদে বেড়ানো রমণীটি যে রাই, সেটা বুঝতে একটু অসুবিধা হলো পূর্ণে, কিন্তু চিনতে ব্যর্থ হয়নি। পূর্ণ ভ্রুকুচকে এগিয়ে যায় রমণীর পানে। পাশে কারোর উপস্থিতি অনুভব করেও যেন রায়ের কোনো হুঁশ নেই। সে এক দৃষ্টিতে কোথায় তাকিয়ে। পূর্ণ ঠোঁটের কোণে সিগারেট গুজে তার পাশাপাশি দূরত্ব রেখে দাঁড়ায়। হঠাৎ রায়ের শক্ত কণ্ঠ কানে আসে তার, সত্যকে অস্বীকার করতে মানা করেছি, তার মানে এই নয় যে আমার সম্মুখে ধূমপান করার অনুমতি দিয়েছি। পূর্ণ এবার জ্বলন্ত সিগারেটটা পায়ে মারায়। রায়ের দৃষ্টি দূরেই কোথাও এখনো। আপনি মানা করলেই বা কেন আমি শুনবো? কণ্ঠ নম্র কিন্তু গম্ভীর একটা ভাব বিরাজমান। রায় এবার তাকায় পূর্ণের পানে, দৃষ্টিতে চমক। পরপরই দৃষ্টি সরিয়ে নেয় সে। পূর্ণ বলে ওঠে, আপনি কি আমার কথা রাগ করলেন? আপনার কথায় কেন রাগ করবো আমি? কে আপনি? দুজনের দৃষ্টি বিনিময় হয়। মনের উত্তর যেন দৃষ্টিতে মিশে, কিন্তু রায় তা অস্বীকার করে। পূর্ণ কেমন করে যেন বলে ওঠে, কেউ নই। রায় তাকায় না। পরনের শুভ্র শাড়ির আঁচল ওড়ে বাধাহীন। মাথার কেশ আপন ইচ্ছেতে উন্মুক্ত হয় হঠাৎ। তবে তাদের বন্ধনে আবদ্ধ করার ইচ্ছে যেন নেই রায়ের। তবে পূর্ণ কৌতূহলী প্রশ্ন করে বসে, কুমারী হয়েও এমন বিধবা ন্যায় সাজ দেখে অবাক হচ্ছি। রায় তার দিকে না তাকিয়ে বাঁকা হাসে, তারপর পূর্ণের দিকে তাকায়। চোখের চশমার অভ্যন্তরে থাকা নেত্রের দিকে তাকিয়ে বলে ওঠে, বিধবাদের পরনে এরূপ বস্ত্রই থাকে মাস্টারমশাই। খুব কম জানেন দেখছি আপনি। পূর্ণ চমকায়। বিস্ময়ে ভরে ওঠে তার চারপাশ। এটা কি বলল রায়? বিধবা? রায় বিধবা? তবে রায় কেন আমার সাজসজ্জা করত? রঙিন বসন ব্যতীত তো তাকে দেখা যেত না। বিধবারা এমন সাজে? সমাজ স্বীকৃতি দিল কবে? আপন মনেই নিজেকে প্রশ্ন করে ওঠে পূর্ণ। রায় তখন তাকে দেখছে গাঢ় চোখে। পূর্ণ চমকে ওঠা মুখ, বিস্ময়ে পূর্ণ আঁখি দেখে আরেক দফা মলিন হাসি রায়। পূর্ণ প্রশ্ন করে ওঠে, মিথ্যে বলছেন? সত্য হলেই বা আপনার কি? চমকাচ্ছেন কেন? আমার সব ভ্রম মনে হচ্ছে। এতদিন যা ছিল তা ভ্রম, এটাই আসল সত্য। যা আমি ত্যাগ করেছিলাম তা আমাকে ধারণ করালেন আপনি। আপনার আকাঙ্ক্ষা? পূর্ণ কেমন করে যেন চায়, অথচ রায়ের মুখ হাস্যোজ্জ্বল। পূর্ণ এতদিন মেয়েটার হাস্য মুখ দেখার জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে যে মেয়েটা ভীষণ সুন্দর। হাসি তার চরম শত্রু। পূর্ণর কিরূপ অনুভূতি হচ্ছে রায়কে হাসতে দেখে। রায় এবার মুখ খুলে বলে, বিধবাদের থেকে দূরে থাকবেন, নয়তো কালিমা লিপ্ত হবেন। বুঝেছেন পূর্ণ চ্যাটার্জি? পূর্ণ চোখ তুলে তাকায় রায়ের চোখে। নক্ষত্রের ন্যায় সুন্দর আখির ভাষা
কেন এত জটিল ঠেকছে? সে এগিয়ে গিয়ে কিছু বলবে, তখনই ছাদে অন্য কারোর প্রবেশ। রায় পূর্ণ থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে চায়। একজন পরিচারিকা হাঁপাচ্ছেন। রায় ভ্রুকুচকে তার দিকে এগিয়ে যায়। চাপা পড়ে রয় পূর্ণর মনে আসা বাক্য। কি হয়েছে? এভাবে দৌড়ে আসলে কেন তুমি? উত্তর আসলো, বৌমণি হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। ধ্রুববাবু বৈদ্য আনতে গেলেন। আপনাকে বৌমণির কাছে যেতে অনুরোধ করেছেন, এক্ষুনি।